স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। দীর্ঘ 17 বছর পর মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ঢেউ গিয়ে লেগেছে ক্রীড়াঙ্গনেও, বিশেষ করে ক্রিকেটের সাথে মিশে আছে তারেক রহমানের ছোট ভাই বিসিবি ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান আরাফাত রহমান কোকোর নাম। তারেক রহমানকে নিয়ে ক্রিকেট অঙ্গনের মানুষের ভাবনার কথা বিপিএল এর প্রথম ভেন্যু সিলেটে শুনেছেন নাইয়ান বিন জসিম। লন্ডন থেকে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যখন দেশের মাটিতে পা রাখবেন তার আগে এই সিলেটের মাটি স্পর্শ করবে তাকে বহনকারী বিমানটি। একদিকে খেলার মাঠে বিপিএলকে ঘিরে উন্মাদনা, অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনীতির মাঠে উষ্ণতা। যদি উনি সিলেট নেমে আসলে কিছুক্ষণ থাকতে পারতেন তাহলে খুব ভালো হতো, কারণ আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লিডার উনি আসলেন। অবশ্যই আমরা সবাই এক্সাইটেড একটা লিডারকে দেখতে পাবো, যদিও এটা ঢাকায় ওনাকে দেখা যাবে। রিসেন্টলি তো একটা প্রোগ্রামে বলেছেন যে হামজার মতো প্লেয়ার উনি বা আরও প্রডিউস করতে চান বা এরকম হামজার মতো হও তোমরা। সো আশা করবো যে আমরা স্পোর্টসটাও আসলে দুর্নীতিমুক্ত হবে এবং উনার সময়টা ক্রিকেটটা বা যে কোনো স্পোর্টসটা অনেক দূরে এগিয়ে যাবে যদি উনি সরকার প্রধান হন। আরাফাত রহমান কোকো ভাই, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের আধুনিকায়নের আসলে যে রূপকার ছিলেন, উনি আসলে রূপকার ছিলেন এবং ওনার সাথে আমাদের অনেক সময় কেটেছে এবং ওনাকে আসলে সত্যি মিস করি। আফতাবকে নিয়ে আমাদের একটা মজার জিনিস ছিল, আমরা অনেক কঠোর পরিশ্রম করছিলাম। তখন আমাদের রিচার্ড ম্যাকিন্স আমাদের ট্রেনার ছিল এবং জাস্টিন কোডি আমাদের অস্ট্রেলিয়ান ট্রেনার ছিল। আফতাব 1 মাসের ভয়ে ও বাসায় চলে গিয়েছিল, বাট কোকো ভাই অনুবাদন করেছিলেন যে এই ছেলেটাকে হারিয়ে যেতে দিবেন না উনি। এবং আমার মনে আছে যে উনি নিজ উদ্যোগে চিটাগংয়ে ওর বাসায় গিয়ে আফতাবকে ধরে নিয়ে এসেছিলেন ট্রেনিংয়ে, এবং সেই আফতাব বাংলাদেশের পক্ষে অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং ওই অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ও খুব ভালো ক্রিকেট খেলেছে। আমি মনে করি যে তারেক জিয়া আসলে ইনশাল্লাহ ওই ক্রিকেটটা উনি আরও আগাবেন এবং বাংলাদেশ ক্রিকেটটাকে কীভাবে আগানো যায়, বিকজ এখানে একটা আরাফাত রহমান কোকো ভাইয়ের একটা আছে, ইমোশন আছে। আমরা আশা করব ওনার কাছে আর ভালো কিছু আমরা পাবো সিলেট ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য। কোকো ভাই আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন যখন উনি ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, এবং উনি এমনভাবে মিশে গিয়েছিলেন আমাদের মাঝে যে উনি কখনোই আমরা বুঝতে পারিনি যে আসলে একজন প্রধানমন্ত্রী ছেলে এরকম করেছে। আমি আশা করব যে ওই ধারাবাহিকতায় বা উনি যখন দেশে আসবেন বাংলাদেশ ক্রীড়াঙ্গনে বা বাংলাদেশ ক্রিকেটের জন্য বা উনি অনেক কিছু করবেন, এবং এটার জন্য আমরা অনেক আশাবাদী। আশা করছি উনার প্রত্যাবর্তন বা উনি যদি সরকার প্রধানও হন তাহলে আমাদের ক্রিকেটের জন্য সেই ধারাবাহিকতায় আমাদের ক্রিকেটটা অনেক দূরে এগিয়ে যাবে। সুতরাং বোঝাই যাচ্ছে আগামী কয়েকটা দিন রাজনীতির মাঠ এবং খেলার মাঠ দুই জায়গাতেই উন্মাদনা একই রকম থাকবে, এবং তারেক রহমানকে ঘিরেই ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে ভালো কিছুর প্রত্যাশা করছেন দেশের বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রুদ্ধদ্বার ম্যারাথন সভা, সেটা শেষে টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট স্মরণ করলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর কথা। গণতন্ত্রের মহাসড়কে আগামীর নতুন বাংলাদেশ এগোচ্ছে, তখনই সামনে আসলো বিসিবির দুর্নীতি ইস্যু। বোর্ড বলছে একজন পরিচালকের সাময়িক বক্তব্যের দায় তারা নেবে না। আর সাকিব আল হাসানের দেশে ফেরার ইস্যু বরাবরের মতোই নির্বাচকদের কল। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। একজন রাজনৈতিক পরিবারের আদরের ছোট ছেলে, তাও আবার সেটা ক্ষমতাসীন দলের। আরাফাত রহমান কোকো তবু বেছে নিয়েছিলেন ভিন্ন এক জীবন। নিজে ক্রীড়াবিদ ছিলেন বলেই হয়তো এই সেক্টরে দেশের উন্নতির জন্য হয়েছিলেন নিবেদিত প্রাণ। আজকের সাকিব তামিম মুশফিকদের খুঁজে বের করে এনে তাদের প্রমোট করা, স্ট্যাবলিশ করা ন্যাশনাল টিমে এমন অনেক কাজের অন্যতম কারিগর ছিলেন। তবে এসব ব্যস্ততার ফাঁকে বিসিবির সাবেক এই গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান যেটা টু দ্য পয়েন্টে মেনটেন করেছেন, 22 গজের ওই খেলাটা যেন মূলধারার রাজনীতির বাইরে থাকে। আজ এত বছর পরে এসে সেই সাক্ষী দিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার যে বাবা মার যে জায়গাটা, সেই জায়গার অবস্থান থেকে উনি কোনোদিনই খেলাধুলার জায়গাতে কোনো ধরনের অ্যাডভান্টেজ দেন নাই, বরঞ্চ উনি সবসময় কী করে প্রপার ইউটিলাইজেশন করা যায় এবং প্রপার যোগ্য মানুষদেরকে কোথায় নিয়ে আসা যায়। আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্টের যে জায়গাটা ছিল, আপনি খেলা ছিল না এইচপি, আমার কাছে মনে হয় যে ওনার একটা বিশাল একটা প্ল্যান ছিল, ফিউচার প্ল্যান। এবং ওই সময় আমি জানা মতে তখন আমরা কেবল ন্যাশনাল টিমে খেলছি, পিছনে মুশফিক, তামিম বা যারা ছিলেন, আমার কাছে মনে হয় দেখেন ওই সময়টা রিচার্ড ছিলেন আমাদের কোচ। সুপার চমৎকার কাজ হচ্ছিল। তবে সবসময় স্মৃতিচারণ করেই ক্ষান্ত হলেই তো হয় না, ভবিষ্যতেও তাকাতে হয়। বিসিবির বুধবারের সভাটা তেমন কিছু ইস্যুতেই। দেশ যখন নতুন নেতৃত্বের আগমনে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে বিভোর, তখনই সবাই দুরু দুরু বুকে জানতে পারছে সবচেয়ে সমৃদ্ধ ক্রীড়া কাঠামোর দুর্নীতির খবরে।
বিসিবির এক পরিচালক দাবি করছেন, সম্প্রতি করাপশন ভলিউম কয়েক গুণে ছাড়িয়ে গেছে, এমনকি পতিত স্বৈরাচারী সরকারের আমলকেও। বোর্ড অবশ্য বলছে এটা স্রেফ স্লিপ অফ টাং। উনি কিন্তু কোথাও বুলবুল ভাইয়ের কথা বলেন নাই, এরকম কোনো কথা মানে একদম স্পেসিফিক কোনো নামটা কিন্তু বলেন নাই। 15 বছরের ব্যয় আয় বা আপনার 6 মাসের আয় বা ব্যয়, এই দুইটা কি কখনো, বা যে অ্যাক্টিভিটিস থাকে সেটা কখনোই এক জায়গায় মিলে না, কোনোভাবেই সংখ্যায় মিলবে না। হ্যাঁ, খুবই অনেস্টলি বলবো যে এটা যে কোনো ধরনের স্লিপ অফ টাং যে কারো জন্য বিব্রত হতে পারে। কেবল দুর্নীতি নয়, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড আরও বেশ কিছু ইস্যুতে সম্প্রতি নেতিবাচক খবরের শিরোনামে। বিশেষ করে নারী ক্রিকেটারদের সাথে অনৈতিক আচরণের যে অভিযোগ, সেই ইস্যুরও বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু বোর্ড পৌঁছতে পারেনি গ্রহণযোগ্য সমাধানে। জাহানারা আলমের যে লিখিত বক্তব্য, এটা বোর্ড ওনারা কমিটি যেটা আছে ইনকোয়ারি কমিটি, ওনারা রিসিভ করেছেন এবং ওনারা বলেছেন যে সেই লিখিত বক্তব্যের আলোকে আরও ফার্দার ইনভেস্টিগেশন করা প্রয়োজন এবং আরও ওখানে যেই সকল ব্যক্তি বা যে সমস্ত ইনসিডেন্ট বা আলামতের কথা বলা হয়েছে ওই জন্য আরও সময় প্রয়োজন। তো তদন্ত কমিটি 31শে জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন, এর মধ্যে ওনারা ইনভেস্টিগেশন কমপ্লিট করতে পারবেন। নির্বাচনের রোডম্যাপ এখন জনসাধারণের সামনে। রাজনৈতিক ডামাডোলে ক্রিকেটেরও রং গেল 2 বছরে পাল্টেছে নানাভাবে। তবে দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নির্বাসন শেষ হয়নি। সেটা তার রাজনৈতিক পরিচয়ের কারণেই, যদিও অবসরটা তিনি নিতে চেয়েছেন জন্মভূমি থেকেই। তবে ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে তথ্য এখনো সেই আগেরটাই, সাকিবের ন্যাশনাল টিমে ফেরা অথবা না ফেরা পুরোপুরি নির্বাচকদের কল। এখন হয়তো উনি বাংলাদেশে নেই বা নট অ্যাভেলেবল ফর সিলেকশন, সেটাই তো কোনো এক সময় যখন উনি যদি আসে, তো অবশ্যই যদি লুকিং অ্যাট হিজ ফিটনেস অ্যান্ড ফর্ম, তো হয়তো আমার মনে হয় উনি বহু বছর খেলা চালিয়ে যেতে পারবেন এবং হয়তোবা আমরা তার খেলা দেখতেও আগ্রহী, কোনো সময় হয়তোবা খেলবেন। এত সব মন খারাপের খবরের মধ্যে ভালো খবরও অবশ্য আছে। আন্ডার 19-এর পর আর কোনো টুর্নামেন্টের অভাবে বয়সভিত্তিক পর্যায় থেকে উঠে আসা ক্রিকেটারদের যাচাই করার সুযোগ ছিল সীমিত। এবার তাই অনূর্ধ্ব 23 পর্যায়ের টুর্নামেন্টও আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বুধবারের বোর্ড সভায়। খালিদ জামিল, একাত্তর। টিকিট ছাড়া খেলা দেখতে আসলেই বিপত্তি। নিরাপত্তা নিয়ে এবার সিলেটে থাকবে কড়াকড়ি। সিলেটে প্রথম 2 ম্যাচের টিকিটই সোল্ড আউট। প্রথম ম্যাচে হবে সিলেট আর রাজশাহীর লড়াই। নোয়াখালী আর রংপুর বাদে 5 দল আজ সিলেটে অনুশীলন করেছে। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। এই তো নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেও দর্শকরা এভাবেই নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে যায়। এবার অবশ্য ফাও খেলা দেখতে আসা দর্শকদের জন্য কড়া বার্তা। ফাও খেলা দেখতে আসা লোকজনের কারণে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হয়। এবার এটা আমরা শক্তভাবে দেখব। নিরাপত্তার ইস্যুটা আমাদের সবার আগে। কয়টা স্তরের আসলে নিরাপত্তা ব্যবস্থা থাকছে বা কি কি এক্সট্রা নিরাপত্তা ব্যবস্থা থাকছে? আচ্ছা, আমাদের তো এই যে ইনার একটা সিকিউরিটি সিস্টেম আছে, আউটারে একটা আছে, মোবাইল আছে, স্ট্রাইকিং আছে। এর বাইরেও আমাদের এই যে এক্সট্রা যে সকল জায়গায় আগে মানে আনঅ্যাটেন্ডেড ছিল সেগুলোতেও আমরা এবার পর্যাপ্ত ফোর্স দিব। বিপিএল ঘিরে রংপুর রাইডার্স বাদে সিলেটে পৌঁছে গেছে বাকি 5 দল। প্র্যাকটিসে ফুরফুরে মেজাজে শান্ত মুশফিক। আগের আসরে সবচেয়ে বিতর্কিত দল রাজশাহীর এবার মালিকানা আর নাম দুইটাই বদলেছে। হান্নান সরকারের দল ভাগ্যটাও বদলে ফেলতে মরিয়া। শুরু থেকেই ওরা পাচ্ছে 6 বিদেশি ক্রিকেটার। দলের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী নেপাল থেকে উড়ে আসা সন্দীপ লামিচান। All are excited as a unit for the first game against Sylhet and we're definitely going to give our best. তবে শুরুতেই রাজশাহীর জন্য বড় চ্যালেঞ্জ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট ওদের প্রতিপক্ষ। পারভেজ ইমন, নাসুম আহমেদের জন্য বিপিএল বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ। আমাদের প্র্যাকটিস সেশনগুলো খুব ভালো হয়েছে, আমরা খুব ভালো প্রিপারেশন নিয়েছি, ইনশাল্লাহ দেখা যাবে। নিলামে কোটি টাকায় নাইম শেখকে কিনে চমক দেখিয়েছে চট্টগ্রাম, কিন্তু শুরুতেই চট্টগ্রাম রয়্যালসের পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ। বাকি সব দল দারুণভাবে বাসে ক্রিকেটারদের ব্র্যান্ডিং করলেও ব্র্যান্ডিং নেই শুধু চট্টগ্রামের বাসে। তবে আসর শুরুর আগেই ঢাকার ক্রিকেটাররা খুশি 25% পারিশ্রমিক বুঝে পেয়ে। মাঝে অনেক বিতর্ক হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট এবার আমি পার্সোনালি বলতে পারি যে আমাদের যে স্কোয়াড আছে, স্কোয়াডের সবাই বেশ হ্যাপি। 26 ডিসেম্বর শুক্রবার বিকেল 3টায় বিপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট ও রাজশাহী। নাহিয়ান বিন জসিম, একাত্তর। টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন শুভমান গিল। 16 বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরলেন বিরাট কোহলি। 1 যুগ পর টুর্নামেন্টে ফিরেই তুলে নিয়েছেন শতক। তার সেঞ্চুরির দিনে দলও পেয়েছে স্বস্তি জয়। কোহলির দাপুটে ব্যাটিং ভক্তদের আশা
দেখাচ্ছে আরও এক টুর্নামেন্ট খেলে বিদায় নিতে পারবেন বিরাট। আবু নাইমের রিপোর্ট। বসে খেলে নাকি রাজার গোলাও ফুরিয়ে যায়, আর এ তো ক্রিকেট। খেলার বাইরে থাকলে হয় ছন্দপতন, আর দলটা যখন ইন্ডিয়া তখন ছন্দপতনে দল থেকে বাদ পড়াটা স্বাভাবিক ঘটনাই বটে। তাই তো খেলার মধ্যে থাকতে বিরাট কোহলির মতো ক্রিকেটারকেও 15 বছর পর ফিরতে হয় বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টে। কোহলি যা করেন, যেখানে খেলেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন, হোক সিরিজ কিংবা ঘরোয়া ক্রিকেটের খেলা। এই ব্যাটার জান লাগিয়ে খেলেন, যার প্রমাণ মিলেছে আরও একবার। দিল্লির হয়ে খেলতে নেমে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে করেছেন সেঞ্চুরি, 101 বল খেলে করেছেন 131 রান। টিপিক্যাল কোহলি ইনিংস যাকে বলে। তবে মুড়ি মুরগির মতো শতক করা কোহলি এই ম্যাচ দিয়ে ফর্মে থাকার মেসেজ পাঠিয়েছেন কোচ গৌতম গম্ভীরের কাছে। কোহলির কি আবার মেসেজ পাঠাতে হয় নাকি? এই প্রশ্ন যাদের মনে আসছে তাদের জন্য ভারতের টি-20 বিশ্বকাপের স্কোয়াডে নজর দেওয়ার অনুরোধ। শুভমন গিলের মতো ফ্যান ফেভারিট ব্যাটারও বাদ পড়ে গেছেন। দলে ফিরেছেন 2 বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ঈশান কিষান। কে কখন টিম ইন্ডিয়া ফেরে কিংবা বাদ পড়ে তা প্রেডিক্ট করাই তো কঠিন। অপ্রত্যাশিত কোনো ঘটনা এড়াইতেই হয়তো কোহলি নেমে পড়েছেন বিজয় হাজারে। কোহলিকে ছাড়া 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করবে ভারত, এমন গুঞ্জনও উঠেছিল, কিন্তু সেসব খানিকটা উড়িয়ে দিয়েছেন কোহলি নিজেই। সাউথ আফ্রিকার বিপক্ষে শতক আর ঘরোয়া ক্রিকেটে ফিরেই চমক দেখানো এই ইনিংসগুলো বিরাটিয়ানদের নিশ্চিন্ত করবে। সেই সাথে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকেও দিবে স্বস্তি। দলের সেরা ব্যাটার আছে এখনো ফর্মে। সে যাই হোক, কোহলি দলে জায়গা পাওয়ার জন্যই খেলুক আর যাই করুক, ওর ব্যাট হাতে অ্যাপিয়ারেন্স গুলোই বলে দেয় আরও একটা টুর্নামেন্ট জেতার জন্য ফাইট দেওয়ার মতো ফিটনেস কোহলির এখনো আছে। কেবল সময় সুযোগ আসলে নিজের অভিজ্ঞতার ব্যবহারটুকু করতে পারলে আরও একটা শিরোপা ক্যাবিনেটে তুলতে পারেন কিং কোহলি। আবু নাইম, 71। এবার বাফুফে নেমেছে নতুন পরিকল্পনায়। একদিকে ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা, অন্যদিকে নারীদের নিয়ে ছোট পরিসরে ফুটবল লিগ আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশের ফুটবল এগিয়ে নিতে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মনে করেন সভাপতি তাবিদ আওয়াল। দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে একাধিক ফেডারেশনের এক হয়ে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। 2025 সালটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো শুরু এনে দিয়েছে, আরও ভালো দিনের অপেক্ষা করছেন তাবিদ। চাইছেন জেলা পর্যায়ের লিগগুলোর মানোন্নয়ন করতে। ফুটবল ফেডারেশন থেকে আমি বারে বলে আসছি যে আমরা অনেক ফেডারেশনের সাথে কাজ করতে চাই, বিশেষ করে যেখানে আমরা একই সাথে অবদান রাখতে পারি, লাইক ফিজিওথেরাপি সেন্টার্স, রিহ্যাবিলিটেশন সেন্টার্স, মেন্টাল স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যান্ড ইভেন সরকারের সাথে মাঝে মধ্যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের যদি আমরা একটা লবি করতে পারি একসাথে, সেটাতে আমাদের লক্ষ্যমাত্রা থাকে। লোকাল ডোমেস্টিক লিগের মানটাকে আরও শক্তিশালী করতে হবে। তাই আমরা আশা করি সাফ টুর্নামেন্টের সাথে, সাফ টুর্নামেন্টের মাধ্যমেই আমরা মেয়েদের ফুটসলটাকে শুরু করতে পারবো। 2026 সালে আপনারা ইনশাল্লাহ দেখবেন যে ফুটসল আমরা কী করতে চাই, কী করতে পারি, কারা খেলবে, কিভাবে টিম গঠন হবে, কোন কোন টুর্নামেন্ট খেলবো, সবগুলোই আমরা আর ওরকম যেটা বললে লুকোচুরির মাধ্যমে রাখবো না। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালনের পরদিনই মাঠে নেমে যায় একাধিক দেশের খেলোয়াড়রা। বিশেষ এই দিনকে বলা হয় বক্সিং ডে। ঐতিহ্যগতভাবেই এবারও বক্সিং ডেতে বিশ্বব্যাপী থাকছে অসংখ্য খেলাধুলার ইভেন্ট। এবার এই ট্র্যাডিশনের অংশ হয়ে যাচ্ছে বাংলাদেশেও। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। বড়দিনের ঠিক পরের দিনকেই বলা হয় বক্সিং ডে। কখনো কি মনে প্রশ্ন এসেছে বক্সিং ডেই কেন নাম হলো এই দিনটার? এই উত্তর খুঁজতে যেতে হবে কয়েকশো বছর পেছনে। মধ্যযুগে ইংল্যান্ডের ধনীরা বড়দিনের পরদিন তাদের চাকর অথবা কর্মচারীদের বক্সে করে গিফট বা টাকা পয়সা দিত। ক্রিসমাসের দিন কাজ করে 26 ডিসেম্বর ছুটি পেত কর্মচারীরা। ছুটির দিনে নিজেদের মালিকদের কাছে পাওয়া গিফট বক্স নিয়ে নিজেদের বাড়ি ফিরত বাড়ির সাহায্যকারীরা। সে থেকেই মূলত ধীরে ধীরে এই দিনের নাম হয় বক্সিং ডে। যেহেতু ইংল্যান্ড প্রায় পুরো বিশ্বই শাসন করেছে একসময়, তাই ধীরে ধীরে বক্সিং ডের ঐতিহ্য ছড়িয়ে পড়ে দুনিয়াব্যাপী। সময়ের সাথে সাথে বিলুপ্ত হয় দাসপ্রথা, কিন্তু বক্সিং ডের ঐতিহ্য থেকে যায়। 26 ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এই ছুটির দিনে ধীরে ধীরে এলাকা ভিত্তিক খেলাধুলার একটা চল শুরু হয়। ধীরে ধীরে বড় পরিসরে কমনওয়েলথ দেশগুলোতে আয়োজন করা হয় খেলাধুলার। রীতি হয়ে যায় বক্সিং ডে স্পোর্টস। বক্সিং ডে ঐতিহ্য ইংল্যান্ডে শুরু হলেও কিন্তু অস্ট্রেলিয়াতে সমান তালে পালন করা হয় এই দিন। প্রতি বছরই এই দিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে থাকে অস্ট্রেলিয়া দলের টেস্ট ম্যাচ। এছাড়াও নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকাও আয়োজন করে বক্সিং ডে ক্রিকেট। এবছরের বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।
অস্ট্রেলিয়াতে এদিন বিগ ব্যাশের 2টো ম্যাচ। হোবার্ট হারিকেন্সের হয়ে মাঠে থাকবেন বাংলাদেশের রিশাদ হোসেন। নিউজিল্যান্ডের ঘরোয়া টি-20 আসর সুপার স্ম্যাশও শুরু হচ্ছে বক্সিং ডেতে। বক্সিং ডেতে আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেও সাউথ আফ্রিকায় এদিনই শুরু হচ্ছে SA20। এদিন ভারত এবং শ্রীলঙ্কা নারী দল খেলবে 5 ম্যাচ টি-20 সিরিজের তৃতীয় ম্যাচ। IL টি-20তেও ম্যাচ আছে বক্সিং ডেতে। বাংলাদেশের BPLও শুরু হচ্ছে বক্সিং ডেতে। তাই এবছরের বক্সিং ডে স্পোর্টসের একটা অংশ BPL এর 12তম এডিশন। ইংল্যান্ডে বক্সিং ডে ফুটবল অনেকটা পবিত্র বিষয়। এদিন সব পর্যায়ের ফুটবল লিগেই থাকে ম্যাচ। এবারের বক্সিং ডেতে ইংল্যান্ডের 9টা ভিন্ন লিগে মোট 82 ম্যাচ মাঠে গড়াবে। চ্যাম্পিয়নশিপের ম্যাচে লেস্টার সিটি লড়বে ওয়াটফোর্ডের বিপক্ষে। আর প্রিমিয়ার লিগে বক্সিং ডের একমাত্র ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিউক্যাসল ইউনাইটেড। এছাড়াও বক্সিং ডে স্পোর্টসের একটা বড় অংশ জুড়ে থাকে ঘোড়ার রেস। প্রায় প্রতিটা দেশেই আয়োজন করা হয় বিশেষ ঘোড়দৌড়। তাছাড়াও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকায় ক্রিকেটের পাশাপাশি রাগবিও আয়োজন করা হয় বক্সিং ডেতে। ধর্মীয় উৎসবের উপলক্ষ থেকে শুরু হলেও এখন বক্সিং ডে মানেই খেলাধুলা। এ থেকেই যেন প্রমাণ হয় খেলাধুলা ছাড়া কোনো উৎসব পূর্ণতা পায় না। ফয়সাল হাবিব, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।